এই জায়গার একটা প্রধান হচ্ছে হারুন ইজাহার। বাংলাদেশের এই দখলদার বাহিনীর যে আইন উপদেষ্টা আছে আপনার আসিফ নজরুল, এই অবৈধ পদ বাগিয়ে বসে আছে, এই লোকটির সাথে এর আগেও একটু বলে নেই আসলে, তাহলে একটু ছন্নছাড়া হয়ে যাবে। 5ই অগাস্টের যখন এই হামলাটা বাংলাদেশে হয়, জঙ্গি হামলাটা হয়, আচ্ছা, তখন আমাদের ইনিশিয়াল স্টেজে প্রথম হামলা হয়েছে কারাগারে। নরসিংদী কারাগার থেকে 800 জঙ্গিকে ছাড়িয়ে নেওয়া হয়েছে, 800 জঙ্গিকে। এখন আপনার মাথাতে প্রশ্ন আসতে পারে না যে জঙ্গিদেরকে কেন ছাড়িয়ে নেওয়া হয়েছে? এরপরে আনসার আল ইসলাম ফিল হিন্দাল সারকিয়া, এটা হচ্ছে আনসারুল্লাহ বাংলাদেশের আরেকটা ভার্সন। এরা যেটা করেছে তাদের সব কর্মীদেরকে জামিন দিয়েছে, অথচ তাদেরকে অস্ত্র হাতে আমরা ট্রেনিং করতে দেখেছি কুকি চিনদের সাথে। এই 27 জনকে জামিন দিয়েছে। এই যে জঙ্গিদেরকে সম্পূর্ণভাবে অব্যাহতি দেওয়া, জামিন দেওয়া, এইটার পুরো কাজটা করেছে আসিফ নজরুল। আচ্ছা আচ্ছা, এটা আপনি মাথায় রাখবেন। মানে আসিফ নজরুল আগে থেকেই এই জঙ্গি দলের সঙ্গে একটা যোগসাজশ তৈরি করে রেখেছিল। তাদের সাথে এই 5ই অগাস্টের যে হামলাটা হয়েছে, হ্যাঁ, এই হামলার প্ল্যানের একটা অংশই ছিল এমন যে কারাগার থেকে জঙ্গিগুলোকে বের করতে হবে, কারণ তাদের হাতে অস্ত্রটা তুলে দিয়ে মানে এই হামলাটা ওদের মধ্য দিয়ে করতে হবে। ধরা যাক একটা আন্দোলন হলো, ধরা যাক আমি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী, আমি একটা মিছিলে গেলাম। এখন আমি তো ধরেন বলি, টকশো করি, লিখি, আমার পক্ষে তো রিভলভার চালানো সম্ভব না। ঠিক, আপনি সেই রিভলভার চালানোর জন্য একজন খুব ট্রেন্ড মানুষের দরকার। তো ওরা যখন এই আন্দোলনটাতে গেছে, সেখানে ধরেন ওদের এমন কিছু লোকদেরকে প্রয়োজন হয়েছে যারা অস্ত্র চালাতে পারে, বোমা হামলা করতে পারবে। ফলে ওই পরিকল্পনার অংশ হিসেবে ছিল তারা কারাগারকে অ্যাটাক করে ওই মানুষগুলোকে ছাড়বে এবং তাদের হাতে অস্ত্র তুলে দিবে। যেই অস্ত্রের কথা আমি আপনাকে বলেছি মিয়ানমার সীমান্ত দিয়ে এসেছিল, আপনার মনে আছে তো সেই কথা, তাই তো? আচ্ছা, আপনি একটা একটা করে ডটগুলো আপনি মেলাবেন। এই জঙ্গিদেরকে দিয়ে হামলা করালো, জঙ্গিদেরকে জামিন দিল, জঙ্গিরা পুরোপুরি মুক্ত হলো। এরপরে যেটা হলো, যেটা এই ঘটনার সাথে যুক্ত, পাকিস্তান থেকে অনেক স্টুডেন্ট, না বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট পাকিস্তানে যাবে, পড়ালেখা ফ্রি, কোর্স ফ্রি, এই ধরনের একটা কথা চালু হলো। আমরা হঠাৎ করে দেখলাম বাংলাদেশ থেকে প্রচুর ছেলে পেলে স্টুডেন্ট সেজে পাকিস্তানে চলে গেছে। তখনই আমার এটাও মনে আছে, আমি নাম বলবো না, আমি এরকম বেশ কিছু মিটিং এ আলাপ করেছি এবং ওইখানে আমাদের কিছু গ্রুপ মিটিং হয়েছে, সেখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু মানুষ ছিলেন। তারা তখন যে কথাটা বললো যে স্টুডেন্ট সেজে এই জঙ্গিদের একটা বড় অংশ মূলত ট্রেনিং নিতে গেছে সেখানে, বুঝতে পারছেন? এবং এইটা কিন্তু ইউনূস সরকারের একেবারেই অজানা না। তার মানে বাংলাদেশের একটা দেশের প্রধান উপদেষ্টা তিনি এগুলোতে মদত দিয়ে গেছেন। নিজম বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আমরা আরেকটু ডিটেইলে জানতে চাইবো, মাস ধরে কি তাহলে এর একটা পটভূমি তৈরি হচ্ছিল বাংলাদেশে? বাংলাদেশে একটা পটভূমি তৈরি হয়েছে, এটা একটা ট্রেনিং গ্রাউন্ড ছিল। এখানকার রোহিঙ্গাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছিল। আমি আপনাকে খুবই দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আমার কাছে কয়েকটা লোকেশনের রীতিমতো আমি জানিও, মানে আমাদেরকে কোনো না কোনো জায়গা থেকে জানানো হয়েছিল যে এই স্পট গুলোতে ওদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। তাহলে ব্যাপারটা কি হলো, 5ই অগাস্টের পরে বাংলাদেশ থেকে লস্করি তৈয়বার যারা জঙ্গি, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল এবং এদেরকে রপ্তানি করা হয়েছে পাকিস্তানে, এবং এখনো এদের একটা বড় অংশ আপনার পাকিস্তানে অবস্থান করছে এবং আরো যাবে। সেই খোঁজগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি যে কত স্টুডেন্ট এই রিসেন্ট টাইমের মধ্যেই পাকিস্তানে গেছে। আপনি জেনে অবাক হবেন, গত এক সপ্তাহের মধ্যে ইয়াং একটা বড় চাঙ্ক করাচি ইসলামাবাদের টিকিট কেটেছে। করাচি এবং ইসলামাবাদের, এবং এদের বয়স প্রায় ধরেন 22 থেকে 27-এর মধ্যে একটা বড় অংশ। আপনার কি মনে হয় যে বাংলাদেশ থেকে যাওয়া এই তরুণ যুবকেরা তারাই কি এই যে একটা হামলার ঘটনা ঘটলো পেহেলগাঁওয়ে, তাদেরকেই কি ভারতে পাঠাতে পারে পাকিস্তান? এই রকম কোনো সন্দেহ কি আপনার হয় যে তাদেরকে ট্রেনিং করিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে? আমি তো আপনাকে একটা কথা আজকে এই প্রোগ্রামটাতে বলে যাচ্ছি, আজকের তারিখ এবং সময় আপনি মাথায় রাখবেন। এইটার যখন তদন্ত হবে, ভারত তো এটার তদন্ত করছে, অনেক কিছুই বের হবে। আপনাকে আমি বললাম যে যখন এই লস্কর-ই তৈয়বার পুরো ঘাটিমাটি ভেঙে দেবে, ভারত ছিন্ন ভিন্ন করবে,
আপনি দেখবেন এদের পরিচয়ের ক্ষেত্রে অ্যাটলিস্ট ডজন খানেক আপনি পাবেন বাংলাদেশ থেকে সেখানে আছে। আচ্ছা, আপনাকে আমি জাস্ট বলে দিলাম। মানে বাংলাদেশ থেকে যাওয়া সেই ছাত্ররাই লস্করি তৈবার হয়ে এবার হাতে অস্ত্র তুলে নিয়েছে পাকিস্তানে, এটাই আপনি বলছেন? তুলে নিয়েছে এবং ওই সাইডটা একদম এখানে তো আপনাকে দেখেন এই হামলাটার পরপর এই আইন উপদেষ্টা এই আসিফ নজরুল, আমি জানি না ছবিটা আপনাদের স্টকে আছে কিনা, দেখানো সম্ভব কিনা, সে লস্করি তৈবার বাংলাদেশের যে প্রধান হারুন ইজাহার, এই হারুন ইজাহারের সাথে দেখা করে। আপনার কাছে এটাকে খুবই খুবই মানে কোইন্সিডেন্স মনে হয় না যে হামলার পরপরই যে দেখা যাচ্ছে যে দেখুন এই যে মাথার মধ্যে সাদা রঙের আপনার কাপড় দেওয়া, এইটাই হচ্ছে লস্করি তৈবার বাংলাদেশ শাখার প্রধান, এর সাথে দেখা করতে গেছে এই আরেক জঙ্গি মদতদাতা আসিফ নজরুল। সুতরাং ব্যাপারটা তো খুবই জলবৎ তরলং যে আপনার এইখানে একটা ব্রিডিং গ্রাউন্ড তারা তৈরি করছে, অর্থাৎ এইখানে তারা এইটা একটা কারখানা বলতে পারেন, এখানে কারখানাতে প্রডিউস করে। দাদা, আমাদের কাছে একটা বক্তব্য এসেছে এক নেতার, এবং সেখানে পরিষ্কার করে ভারতের বিরুদ্ধে কিভাবে তাতানো হচ্ছে বাংলাদেশের মানুষকে আমরা একবার শোনাই, শুনুন। ভারতের মুসলমান সমাজ, বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে। ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলো। প্রয়োজনে আমরা দিল্লি অভিমুখে লং মার্চ করব, কোটি জনতা নিয়ে ভারতকে আবার হিন্দুত্ববাদ থেকে মুক্ত স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রয়োজনে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করে, বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। সেই সাথে আমরা বলতে চাই ইনশাআল্লাহ আগামী 3রা মে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ভারতের ওয়াকফ বিল পাস এবং মুসলিম নিধনের প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই মহাসমাবেশের সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করে মহাসমাবেশ বাস্তবায়ন করার জন্য নেতা কর্মীদেরকে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছে। নারায়ে তাকবীর! ভারতের ওয়াকফ বিল বাতিল করতে হবে। আল্লামা মামুনুল হক এগিয়ে চলুন। এই যে এই ছবিটা নারায়ে তাকবীর, মানে এই ধরনের বক্তব্যগুলো যদি বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয় সেখানকার তরুণদের মধ্যে, তাহলে খুব স্বাভাবিক তারা তো পাকিস্তান